জীবন ও অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। সামাজিক সুরক্ষার আওতায় প্রায় 11 লাখ মানুষ। কোভিড-19 প্রভাবে অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কর অবকাঠামোর যে নানা ধরনের সমস্যা আছে, দুর্নীতি ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এবং যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে, সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, চরম দৈন্যদশার পরও অবহেলিত স্বাস্থ্য খাত, মাস্কের চুরি ধরল এনএসআই। কমছে আইসিইউ যন্ত্রাংশ, সুরক্ষা সামগ্রী ও স্বর্ণের দাম, খরচ বাড়বে ফোনালাপ ও ইন্টারনেট ব্যবহারে। কৃষি ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে উস্কে দেয়া হয়েছে দুর্নীতিকে, অভিযোগ বিএনপির। মন গড়া প্রতিক্রিয়া, মন্তব্য আওয়ামী লীগের। দেশে করোনায় আজও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,187, 24 ঘন্টায় সুস্থ প্রায় 850। করোনা মহামারীতে ঘটে যাওয়া মানবিক ও আর্থিক বিপর্যয় মোকাবেলা করাকেই 2020-21 অর্থ বছরের বাজেটের মূল দর্শন ঠিক করেছে সরকার। সে লক্ষ্যেই এবার 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অর্জনের সংখ্যা থাকলেও রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, ঘাটতি 1,90,000 কোটি টাকা। তবে এবার করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 3 লাখ টাকা। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দকৃত অর্থ সফলভাবে খরচ ও প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জ। সাজিদ রাজু জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ আসা কোভিড-19 তছনছ দেশের অর্থনীতি, জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারানোর শঙ্কায় অনেকে। ঝড় এখনো থামেনি, কোথায় শেষ তাও অজানা। অথচ অনিশ্চয়তার পথযাত্রায় জীবন ও অর্থনীতির সংকটের মধ্যেই আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব করতে হচ্ছে সরকারকে। 2020-21 অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে 66,000 কোটি টাকা বেড়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3,78,003 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। পরিচালন সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,62,855 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,05,145 কোটি টাকা। কোভিডে সবচেয়ে বেহাল দশা স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়িয়ে করা হয়েছে 29,247 কোটি টাকা। তবে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $2,326। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেট যতটা কোভিড-19 সংবেদনশীল হওয়ার কথা ছিল তা হয়নি। তাই এবারের বাজেটকে অনেকটা গতানুগতিক ও টিকে থাকার বাজেট বলে মনে করেন তারা। আমাদের বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখাটাই এখন বড় সংগ্রাম। সাধারণ মানুষের জীবন জীবিকা ঠিক রেখে অর্থনীতির হালটা যেন আমরা ধরে রেখে টিকে থাকতে পারি, সেই চেষ্টা করা। সার্বিকভাবে আমরা কিন্তু সামাজিক অবকাঠামোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে একটা প্রত্যাশা এবার বছর ছিল, বিশেষ করে স্বাস্থ্য খাতে, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের খুব একটা পরিবর্তন দেখতে পাইনি। তারা বলছেন, শুধু সরকারের একার প্রচেষ্টায় এই সংকট অবসান সম্ভব হবে না, আনতে হবে বেসরকারি খাতকে। এমনিতেই নানা সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে বাজেট বরাদ্দের প্রায় 20% অর্থ খরচই হয় না। দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অপচয় তো নিত্যদিনের ঘটনা। এবার করোনা সংকট মোকাবেলায় গেলবারের চেয়ে খাতভিত্তিক বরাদ্দ বেড়েছে থোক বরাদ্দের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, ঘুরে দাঁড়ানোর এই বাজেটে যে খাতে যতটুকু বরাদ্দই হয়েছে, শক্ত রাজনৈতিক অঙ্গীকারের ওপর ভর করে দরকার এর যথাযথ বাস্তবায়ন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি মাথায় নিয়েই আগামী অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা বাড়িয়ে 3,78,000 কোটি টাকা প্রস্তাব করেছে সরকার। তবে করোনা সংকটে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটে কর ছাড় দেয়া হয়েছে বিভিন্ন খাতে। কমানো হয়েছে
কর্পোরেট কর হারও। জরিমানা ছাড়াই রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি বছরই এনবিআরের উপর পড়ে বিশাল রাজস্ব সংগ্রহের দায়িত্ব। করোনা সংকটে প্রেক্ষাপট ভিন্ন হলেও লক্ষ্যমাত্রা কমেনি। আসছে অর্থ বছরে 3,78,000 কোটি টাকার প্রস্তাবিত রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে মোট রাজস্বের 87 ভাগ। গেল বাজেটের চেয়ে 4,500 কোটি টাকা বাড়িয়ে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রফতানির মাধ্যমে শুল্ক ফাঁকি ও অর্থ পাচার রোধে এই প্রথম বাজেটে জরিমানার বিধান রাখা হয়েছে। আগামী 2020-21 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা। ঘোষিত বাজেটে নেই বাড়তি করের চাপ। বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হার। দীর্ঘ 4 বছর পর বাড়ানো হয়েছে করমুক্ত আয়সীমা। 10% কর দিয়ে এবারের বাজেটও রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। রিহ্যাবের যে প্রায় 211টি সাব সেক্টর আছে, সকলের কিন্তু কার্যক্রম বেড়ে যাবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে। সরকার যে সুযোগ দিয়েছে সুযোগ যদি কেউ ব্যবহার না করে তাহলে তাদেরকে টাকা বাজেয়াপ্ত করা যেতে পারে। এই ধরনের একটা আমি মনে করি ক্লোজ থাকা দরকার। বর্তমান সংকটে অভ্যন্তরীণ খাতে আয় বাড়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যে অর্থনীতির থেকে আমি রেভিনিউ আর্ন করব, সেই অর্থনীতি যদি সচল না থাকে তাহলে তো আমার রেভিনিউ আসবে না। আরো বৃহত্তর পরিসরে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব ট্যাক্স নেট বাড়িয়ে। পাশাপাশি কর অবকাঠামোর যে নানা ধরনের সমস্যা আছে, ম্যানেজমেন্টে যে ধরনের সমস্যাগুলো আছে, দুর্নীতি ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এবং যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে, সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায়। কর জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব প্রশাসনে দীর্ঘমেয়াদী সংস্কার ও দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এবার শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 66,401 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 5,287 কোটি টাকা বেশি। যদিও এ বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এটি দিয়ে শিক্ষার মানসম্মত উন্নয়ন সম্ভব নয়। তবে বরাদ্দকৃত বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই শিক্ষা খাতে উন্নয়নের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিসের রিপোর্ট। জাতীয় সংসদে উত্থাপিত 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রায় 11.7% অর্থাৎ 66,401 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দেশের শিক্ষা খাতে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 33,117 কোটি, প্রাথমিক শিক্ষায় 24,940 কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ থাকছে 8,334 কোটি টাকা। সব মিলিয়ে গত বছরের চেয়ে এবার সার্বিক শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে প্রায় 5,287 কোটি টাকা। অবকাঠামো ও তথ্য প্রযুক্তির উন্নয়ন সহ সার্বিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। শিক্ষক প্রশিক্ষণ, আইসিটি বিষয়গুলো প্রশিক্ষণ, মানসম্মত শিক্ষার দিকে আমরা বেশি চিন্তা ভাবনা, ঘরে বসে রেখেও যেন ছেলেপেলেদেরকে আমরা ভালো পড়াশোনাটা দিতে পারি। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর শর্ত অনুসারে একটি দেশের মানসম্মত শিক্ষার জন্য মূল বাজেটের প্রায় 20% বরাদ্দ থাকার কথা। সে হিসেবে এ খাতে বাজেটের মাত্র 11.7% বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন শিক্ষাবিদরা। সার্বিক বিবেচনায় বাজেটের আকার অনুযায়ী এখনো সেই কম পর্যায়ে রয়ে গেছে। এটি দিয়ে বিশ্বমানের দূরের কথা, আঞ্চলিক মানের শিক্ষা দেওয়া সম্ভব না। আমাদের একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। তাকে যদি শিক্ষা দীক্ষা দক্ষতা দিয়ে মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের যে স্বপ্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ আয়ের দেশ, সেটা কিন্তু আমরা স্পর্শ করতে পারবো। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষায় গবেষণাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে অর্থায়ন বাড়ানো দরকার। শিক্ষার্থীর জন্য ডিজিটাল ব্যবস্থাগুলি সহজলভ্য না করলে এবং তাদের সাধ্যের ভিতরে না থাকলে একটা ডিজিটাল বৈষম্য সৃষ্টি হয়েছে। করোনা প্রভাবে যদি 10-20% শিক্ষার্থী স্কুলে না ফিরতে পারে, তাহলে তাদেরকে বৃত্তির ব্যবস্থা করতে হবে। কোভিড-19 জন্য আমরা একটা অসাধারণ নতুন সংস্কৃতিতে প্রবেশ করছি। ইন্টারনেট ফ্যাসিলিটি বাড়াতে হবে, বিভিন্ন বিষয়ে মডেল লেকচার সেগুলো আমরা তৈরি করতে পারি।
কোভিড-19-এর প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়েই দেশের শিক্ষা খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন দেশের শিক্ষাবিদরা। তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় থোক বরাদ্দ দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা। তবে চরম দৈন্যদশার পরও এবারের বাজেটেও অবহেলিত স্বাস্থ্য খাত। সর্বোচ্চ বরাদ্দের ক্রমে 9ম স্থানে আছে এ খাত। গত অর্থ বছরের তুলনায় মাত্র 5,000 কোটি টাকা বেড়ে বরাদ্দ দেওয়া হয়েছে 29,247 কোটি টাকা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সামান্য কিছু দূরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশের স্বনামধন্য এই মেডিকেলে করোনার নমুনা দিতে দিনের পর দিন অপেক্ষা করতে হয় শত শত রোগীকে। নেই নিয়ম শৃঙ্খলার বালাই, ভোগান্তির যেন অন্ত নেই। দেশের নামকরা মেডিকেলের যদি হয় এই দশা, তবে বাকি সব সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা হতে পারে তা কারোরই অজানা নয়। নেই পর্যাপ্ত কিট, নমুনা পরীক্ষায় ধীর গতি, নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কিংবা আইসিইউ সুবিধা। সর্বত্রই শুধু নিদারুণ নেই আর নেই এর হাহাকার। 2020-21 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছে 29,247 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের তুলনায় যা 5,500 কোটি টাকা বেশি। তবে এডিপি বা উন্নয়ন খাতে দেওয়া হয়েছে 12,500 কোটি টাকা। করোনা সামলাতে ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট মিলে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে 7,000 নতুন জনবল। কর্মীদের বেতন ভাতা সহ নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ 16,747 কোটি টাকা, যা মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি। কোভিড-19-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যা বরাদ্দ হয় তার বড় একটি অংশই আবার খরচ করতে না পারার কারণে ফিরে যায়। বাকিটুকুর মধ্যেও চলে লুটপাটের উৎসব। এই করোনা দুর্যোগের মধ্যে দেখা গেল সুরক্ষা সামগ্রী কিনতেও চলেছে 9-6। কোভিড-19-এর প্রভাবজনিত যে স্বাস্থ্য ঝুঁকি, অনিশ্চয়তা, সেটা মোকাবেলায় যেন এই বাজেট বরাদ্দ কাজে লাগে, সেই দিকে আমাদের মনোযোগ বেশি দেওয়া দরকার। মহামারী মোকাবেলা করার জন্য এবং সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বরাদ্দটা এবার আসা উচিত ছিল। স্বাস্থ্য খাতের যে বরাদ্দটা, তার আগে স্বাস্থ্য খাতটাকে সংস্কার করে আগামী 10 বছরের একটা প্ল্যান নেন। সংস্কারবিহীন এটা যা আছে এর চেয়ে উন্নত হবে না। বিশেষজ্ঞদের জিজ্ঞাসা, বাজেটে বরাদ্দের আকার বাড়লেই কি সুস্থ হবে স্বাস্থ্য খাত? আগের অভিজ্ঞতা তেমনটি বলে না। তারা বলছেন, সর্ষের ভূত তাড়াতে না পারলে বাজেটে বরাদ্দের আকার যতই বড় হোক না কেন, স্বাস্থ্যের সেবা অধরাই থেকে যাবে। তাই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাস্থ্য খাতের দুর্নীতির একটি রিপোর্ট। চুক্তির চেয়ে প্রতি কার্টনে 1 থেকে 2 প্যাকেট N95 মাস্ক কম সরবরাহ করেছে তমা কনস্ট্রাকশন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কেলেঙ্কারির তথ্য। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি দিয়ে মাস্কের সবশেষ চালান ফেরত পাঠিয়েছে CMSD। 5 মে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট CMSDর কাছ থেকে 3 লাখ পিস N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় তমা কনস্ট্রাকশন। 6 মে 252টি এবং 8 মে 111টি কার্টনে প্রায় 87,000 মাস্ক সরবরাহ করে তারা। সরবরাহ করা মাস্ক সংখ্যায় কম থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI অনুসন্ধানে নামে। 10 জুন 420টি কার্টুন সরবরাহ করতে আসে তমার পিকআপ ভ্যান। সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে 20টি কার্টুন তল্লাশি করে প্রতিটিতে 2-1টি বাক্স কম পায় NSI। এ নিয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি দিয়েছে CMSD। বরাবর ব্যবস্থাপনা পরিচালক, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, 77/1 কাকরাইল, রমনা, ঢাকা। আদিষ্ট হয়ে জানাচ্ছি যে উপরোক্ত চালান অনুযায়ী আপনার প্রতিষ্ঠান হতে প্রাপ্ত 1,08,000 পিস N95 মাস্ক অদ্য 10/6/2020 ইংরেজি তারিখে CMSD-তে গ্রহণ করার সময় দৈব চয়নের ভিত্তিতে পর্যবেক্ষণকালে প্রথম দিকে 20টি কার্টুনের মাঝে 5 থেকে 6টি কার্টুনে 1 থেকে 2টি বক্স কম পাওয়া যায়। এভাবে কার্টুনে বক্স না থাকলে আনুপাতিক হারে উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক কম পাওয়া যাবে, যা অনভিপ্রেত ও চুক্তি শর্ত লঙ্ঘন। এ কারণে প্রাথমিকভাবে মালামাল গ্রহণ করা হলো না। এ বিষয়ে আপনাকে ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। স্বাক্ষরিত ডাক্তার সাব্বির আহমেদ, ডেস্ক অফিসার, স্টোর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। চুক্তি অনুযায়ী প্রতিটি কার্টনে 12টি বাক্স এবং প্রতিটি বাক্সে 20টি করে মাস্ক সরবরাহের চুক্তি ছিল। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় একদিনে আরও 37 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1049 জনে। সবশেষ 24 ঘন্টায় আরও 3,187 জনের দেহে শনাক্ত হয়েছে অদৃশ্য এই ভাইরাস। সুস্থ হয়েছেন প্রায় 850 জন।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। মহামারীর ৯৬তম দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা জয় করেছেন। আগের দিনের তুলনায় প্রায় ৩৪ ভাগ বেশি রোগী সুস্থ হয়েছেন, যার সংখ্যা ৮৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪৬ তবে মৃত্যু পরিস্থিতি ছিল আগের দিনের মতোই। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৭ জনের ৩০ জনই পুরুষ। এ পর্যন্ত মারা গেছেন ১০৪৯ জন। শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.৩৪ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬,৭৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪৬%। ৫৫টি ল্যাবে ১৫,৫০০ বেশি নমুনা পরীক্ষায় ৩,১৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় ০.৯ বেড়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২০.২১। অবশ্যই বাসার বাইরে সবাইকেই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুই, কারণ করোনা মোকাবেলার জন্য এই ৩টি পদ্ধতি সমানভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এটা আমরা অভ্যাসে পরিণত করলে কেবলমাত্র প্রতিরোধ করতে পারবো করোনা ভাইরাসকে। বুলেটিনে আবারও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। গেল বছরের শেষ দিকে চীনে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর মতে চীনে মোট করোনা রোগীর সংখ্যা ৮৩,০০০-এর মতো এবং বৈশ্বিক সূচকে ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে চীনের অবস্থান ১৮তম। বাংলাদেশে গেল মার্চে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩ মাসের মাথায় বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৮,০০০। বৈশ্বিক হিসেবে চীনের পরই বাংলাদেশের অবস্থান ১৯তম। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১৫,৭৭২ জনের নমুনা, যাদের মধ্যে কোভিড পজিটিভ এসেছে ৩,১৮৭ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,০৪৯ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এই পর্যন্ত সুস্থ হলেন ১৬,৭৪৭ জন। এবারে যাব গেল ৭ দিনের শনাক্তের চিত্রে। আমরা ৭ দিনের এই চিত্রে দেখতে পাচ্ছি যে গেল ৩ দিন প্রায় একই পরিমাণ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের বয়স বিভাজন করেছি। তাতে দেখতে পেয়েছি বয়সে যারা তরুণ তারা আক্রান্ত হচ্ছে সব থেকে বেশি, আর মৃত্যুবরণ করছে বয়সে প্রবীণেরা। এই ছিল আজকের বিশ্লেষণে। আবারও বাজেট প্রসঙ্গ। করোনায় ধরাশায়ী এডিপি বাস্তবায়ন। চলতি অর্থ বছরে বরাদ্দের প্রায় অর্ধেকই ব্যয় করতে পারেনি সরকার। এবার নতুন এডিপিতে বরাদ্দ ২,৫,১৪৫ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকছে ১,৫০০-এরও বেশি। যদিও সরকারের এমন সিদ্ধান্তেই চলমান সংকট মোকাবেলায় আত্মবিশ্বাসী অর্থমন্ত্রী। অন্যদিকে সংকটকালে অগুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ না দিয়ে সেই অর্থ জনবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। শেষ হতে যাওয়া অর্থ বছরের ১০ মাসে সরকার এডিপি বাস্তবায়ন করতে পেরেছে মাত্র ৪৯%। অঙ্কের হিসেবে ব্যয় ৯৮,৮৪০ কোটি টাকা। অথচ গত ৫ অর্থ বছরে এই হার কখনোই ছিল না গড়ে ৫৩%-এর নিচে। মূলত মার্চের মাঝামাঝি থেকেই দেশ জুড়ে স্থবির উন্নয়ন কর্মকাণ্ড। ফলে কাটছাট করতে হচ্ছে প্রকল্প পরিকল্পনায়, কমাতে হচ্ছে ব্যয়। এর মধ্যেই জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, যেখানে উন্নয়ন বাজেটে প্রকল্পের সংখ্যা ১,৫৮৮টি। অর্থমন্ত্রী মনে করেন উন্নয়নের এমন দর্শনেই করোনা সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। যদিও বাজেটে আমলে নেওয়া হয়নি ঘূর্ণিঝড় আম্পানকে। গতানুগতিক বাঁধ নির্মাণ আর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাতেই সীমাবদ্ধ দুর্যোগ ব্যবস্থাপনা খাত। কোভিড-১৯-এর প্রভাবে অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২,৫,১৪৫ কোটি টাকা।
এদিকে প্রণোদনায় বাড়তি নজরে প্রায় সব বড় প্রকল্পেই বরাদ্দ কমেছে নতুন বাজেটে। পদ্মা সেতুতে ৩৭০ কোটি আর রেল সেতুতে কমেছে ১৫৬ কোটি টাকা। মেট্রো রেলে ১৫৯০ কোটি টাকা কমলেও ৭১১ কোটি টাকা বরাদ্দ বাড়ছে রূপপুরে। অর্থনীতিবিদরা মনে করছেন সংকট সামনে রেখে বাদ দেয়া উচিত এই মুহূর্তে অপ্রয়োজনীয় সব প্রকল্প। আমরা আশা করেছিলাম এত বিশাল সংখ্যক প্রকল্প না নিয়ে অগ্রাধিকার খাতগুলোতে যদি প্রকল্প নিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। এছাড়া আমপান পরবর্তী যে সমস্ত উপকূলবর্তী এলাকা আছে সেই সমস্ত এলাকার জন্য কিছু নতুন প্রকল্প নেওয়া যেত। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও প্রতি বছরই বড় বাজেটের রেকর্ড ভেঙেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। উন্নয়ন বাজেট গড়ে কমপক্ষে 16% করে বাড়লেও এবার তা কমে দাঁড়াচ্ছে মাত্র 6%, যেখানে বরাদ্দের প্রায় 86%ই থাকছে মাত্র 10টি খাতে। আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেটে দেশের মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ কাটছাঁট করা হয়েছে। নতুন করে 2টি মেগা প্রকল্প যোগ হলেও মোট বরাদ্দ কমেছে আগের তুলনায় প্রায় 25%। করোনা পরিস্থিতি সামাল দিতে এবং সময় মতো প্রকল্পের অর্থ ব্যয় করতে না পারায় বরাদ্দ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে চলমান মেগা প্রকল্পের সংখ্যা 15টি। এজন্য চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 52,758 কোটি টাকা। বাজেট ঘাটতি ও অর্থায়ন। নতুন অর্থ বছরের বাজেটে সরকার উন্নয়ন খাতে ব্যয় ধরেছে 2,05,145 কোটি টাকা। এর মধ্যে নতুন করে যোগ করেছে 2টি মেগা প্রকল্প। মোট 17টি মেগা প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে 44,660 কোটি টাকা, যা আগের 15টির চেয়ে 8,118 কোটি টাকা কম। অর্থনীতির বিভিন্ন খাতে দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর মেগা প্রকল্পগুলোতে কাজের গতি কমে আসে। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের ব্যয়ও অনেক কমে আসে। 2020-21 অর্থ বছরে মেগা প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 15,691 কোটি টাকা। পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হয়েছে 5,000 কোটি টাকা। এইভাবে কমেছে প্রায় সব প্রকল্পের বরাদ্দই। বেশিরভাগ ক্ষেত্রে যতটুকু কমানো হয়েছে সেটা আমি মনে করি ইমপ্লিমেন্টেশনের সক্ষমতাকে বিবেচনা করে এবং চলমান পরিস্থিতিতে যতটা বাস্তবায়ন করা যাবে সেই দৃষ্টিকোণ থেকেই এটি করা হয়েছে। নতুন করে এডিপি থেকে বরাদ্দ পেয়েছে মেট্রো রেলের 2টি প্রকল্প এবং মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। ক্ষুদ্র এক ভাইরাস করোনায় বিপর্যস্ত অর্থনীতির সামনে অনেক চ্যালেঞ্জ, তবে সবার আগে সামাজিক সুরক্ষা। তাই মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে অর্থনীতিতে ভারসাম্য আনার চেষ্টায় সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোভিডের হুমকি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। খরচ বাড়বে ফোন আলাপ, ইন্টারনেট ব্যবহার ও অনলাইন কেনাকাটায়। বাড়বে বিলাস সামগ্রী, গাড়ি ও বিদেশি মোটরসাইকেল সহ বেশ কিছু পণ্যের দাম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে উপস্থাপন করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে আমদানি কর মওকুফ করে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। তাই কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজার সুরক্ষা সামগ্রীর দাম। কমবে ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম। ডিটারজেন্ট, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি ও মৎস্যশিল্পে ব্যবহৃত উপকরণ, টায়ার, ইলেকট্রিক্যাল সিগন্যাল যন্ত্রপাতির দাম কমবে। আমদানি শুল্ক কমানোর কারণে এবারের বাজেটে দাম কমবে স্বর্ণের। কমবে আমদানি করা এবং দেশে উৎপাদিত 2 ধরনের চিনির দাম। গার্মেন্টস অ্যাক্সেসরিজের দামও কমবে। হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম কমবে। এবারের বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বসিয়েছে সরকার। বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন শিল্প থেকে কর আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। সে কারণে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের গুনতে হবে বাড়তি অর্থ। দাম বাড়বে রং, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, আলোকসজ্জা সামগ্রীর। দাম বাড়ার তালিকায় আছে সোডিয়াম সালফেট, আয়রন স্টিল, স্ক্রু এবং বার্নিশের দাম।
এছাড়া আমদানি করা পেঁয়াজের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আসছে বাজেটে। বাড়বে সেলফোনে কথা বলার খরচ এবং ইন্টারনেট সেবা। তবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমতে পারে, ফাইবার অপটিকের দাম বাড়বে। টেলিকম খাতে বাড়তি কর আরোপের ফলে ফোনে কথা বলা, SMS আদান প্রদান ও ইন্টারনেট ব্যবহারে গুনতে হবে বাড়তি অর্থ। বাড়বে ধূমপানের খরচ, বাইসাইকেল ও বিদেশি মোটরসাইকেল কিনতেও গুনতে হবে অতিরিক্ত অর্থ। সেই সঙ্গে রিকন্ডিশনড গাড়ি কেনা ও গাড়ির রেজিস্ট্রেশন করতেও বেশি অর্থ পরিশোধ করতে হবে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম বাড়ছে। তবে শিশু খাদ্যের দাম এই আওতার বাইরে থাকবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দেশের খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি কৃষক বাঁচাতে দ্বিতীয় অগ্রাধিকার খাতে উঠে এসেছে কৃষির অবদান। নতুন অর্থ বছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 29,983 কোটি টাকা। এছাড়া কৃষির যান্ত্রিকীকরণ ও ভর্তুকিতেও বরাদ্দ বেড়েছে এই খাতে। সারের মূল্য অপরিবর্তিত রাখার পাশাপাশি প্রণোদনাও চলমান থাকবে কৃষি খাতে। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারীর মধ্যেও দেশ খাদ্য সংকটে পড়েনি। গেল 3 মাসে অনাহারে থাকেনি দেশের কোনো অঞ্চলের মানুষ। বৈশ্বিক এই দুরবস্থায় সীমিত আমদানি কার্যক্রমেও প্রয়োজন মিটিয়েছে দেশের কৃষি খাত। অর্থনীতির এই বড় দুঃসময়ে কৃষক ও কৃষি বাঁচিয়ে করোনা পরবর্তী পৃথিবীর সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে মানুষ রক্ষায় এবার বাজেটে দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে কৃষি খাত। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সহ কৃষক, কৃষি শ্রমিক ও অন্যান্য সংশ্লিষ্টদের জীবন ও জীবিকা নিশ্চিত করাই বর্তমানে সরকারের কৃষি খাতের অন্যতম চ্যালেঞ্জ। কৃষি উৎপাদনে কৃষককে সুবিধা দিতে নতুন অর্থ বছরে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণে 3,198 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে ভর্তুকি অতিরিক্ত 800 কোটি টাকা, এগ্রি রিফাইন্যান্সিং স্কিমে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে। করোনাকালীন কৃষি পণ্যের বাজারজাতকরণের জটিলতায় মাঠেই নষ্ট হয় কৃষকের শ্রম ঘাম। এবারের বাজেটে কৃষি পণ্যের যথাযথ বাজারজাতকরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে সন্তুষ্টি জানান কৃষিমন্ত্রী। মহামন্দার একটা প্রেডিকশনকে সামনে রেখে বর্তমান সরকারকে আজকে বাজেট দিতে হয়েছে। যান্ত্রিকরণ এবং প্রক্রিয়াজাতকরণ, এটা আমাদের অগ্রাধিকার থাকবে এবং আপনারা দেখবেন আরও অনেক বরাদ্দ আসবে যান্ত্রিকরণে এবং প্রক্রিয়াজাতকরণ। রাসায়নিক সারের মূল্য অপরিবর্তিত রাখা, কৃষি প্রণোদনা কার্যক্রম চলমান রাখার পাশাপাশি নতুন এই বাজেটে কতটুকু উপকৃত হবে দেশ ও দেশের কৃষি, সেই চ্যালেঞ্জ সামনে রেখেই প্রণীত এই বাজেট কার্যকর হবে বলে আশা গণমানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন, জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত হয়েছে মন্তব্য করে বিএনপি নেতাদের অভিযোগ, মেগা প্রজেক্টে বরাদ্দ দেয়া ও কালো টাকা সাদা করার সুযোগ রাখার মাধ্যমে দুর্নীতিকে চলমান রাখার প্রয়াস। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ হতাশাজনক এবং আতঙ্কের খবর বলেও মন্তব্য করেন তারা। জিডিপি প্রবৃদ্ধির মিথ্যা প্রচারণা তারা এতদিন ধরে উন্নয়নে বলে চালাতে চেয়েছে এবং বরাবরের মতন এই বাজেটেও তারা সেটাই করেছে। আনফরচুনেটলি এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ 18-19 বা 19-20-এর তুলনায় জিডিপিতে এই অঙ্কটা আরো কমে এসছে। এটা যে শুধু হতাশাজনক তাই না, বরং এটা দেশের মানুষের জন্য একটা আতঙ্কের খবর নিয়ে আসতেছে। সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়া। কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিকে অব্যাহত ভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল এবারের বাজেট। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের কথা বলেন। তিনি বলেন, বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগে ভাগে তৈরি করা, মন গড়া, গতানুগতিক পুরনো গল্প। জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল। এ বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা। এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা। বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা, মন গড়া,
গতানুগতিক পুরানো গল্প। করোনায় গ্রামী কাজের সুযোগ তৈরিতে 100 কোটি টাকার বিশেষ প্রণোদনা রেখে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে প্রায় 11 লাখ মানুষকে। সব মিলে 2020-21 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে 95,574 কোটি টাকা, যা মোট বাজেটের 16.83%। তবে বরাদ্দ বাড়লেও দুর্নীতি ও অনিয়ম বন্ধ না হলে সুফল মিলবে না বলে মত অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। গবেষণা সংস্থা পিআরআই বলছে, করোনার ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 2 কোটি মানুষ। এতে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে 6 কোটির বেশি জনগোষ্ঠী। দেশে করোনা শনাক্তের পর থেকে ক্ষতিগ্রস্ত 40 লাখ পরিবার চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ত্রাণ পাচ্ছেন। 50 লাখ পরিবারকে মোবাইল ফোনে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। এসব কর্মসূচি সচল রাখতে প্রায় 14,000 কোটি টাকা বাড়িয়ে প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 1 কোটির বেশি মানুষকে আনা হয়েছে সামাজিক সুরক্ষার আওতায়। তবে বাড়ছে না ভাতার পরিমাণ। আগামী 2020-21 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 95,155 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে চলমান সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। সরকারি ত্রাণ বিতরণে 9/6 অভিযোগে এরই মধ্যে 29 জন ইউপি চেয়ারম্যান সহ 87 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাই বরাদ্দকৃত অর্থ বিতরণে স্বচ্ছতার উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। অনেক লিকেজ আছে, টার্গেটিং এর সমস্যা আছে, সেই জিনিসগুলোকে যেন প্রপারলি অ্যাড্রেস করা যায় এবং যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত, যতটুকু সম্ভব অনিয়ম থেকে বের হয়ে এসে এই ক্রিটিক্যাল টাইমে এই দরিদ্র জনগোষ্ঠী এবং নতুন করে যারা দরিদ্র হয়েছে সেই জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা যায়। করোনায় কর্মহীন মানুষের বেশিরভাগ গ্রামকেন্দ্রিক হওয়ায় নতুন বাজেটের পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। 210 কোটি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়ালো ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতের বরাদ্দ। 2020-21 অর্থ বছরে বাজেট প্রস্তাবনায় এ খাতে রাখা হয়েছে 52,838 কোটি টাকা। বরাদ্দ ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনায় টালমাটাল ব্যবসা বাণিজ্য, ঝুঁকির মুখে উৎপাদন ব্যবস্থা, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা। তাই মন্দার কবলে ঝুঁকে পড়া অর্থনীতির পুনর্বাসনে এবারের বাজেটে বিশেষ উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। এই মহান সংসদে উত্থাপন করছি। এরই অংশ আগামী অর্থ বছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হয়েছে 52,838 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 11.39% বেশি। প্রণোদনার ভাগ বন্টনে সবচেয়ে বেশি রাখা হয়েছে কৃষিতে 9,500 কোটি টাকা, এরপর রপ্তানিতে 6,828 কোটি ও রেমিটেন্সে 3,060 কোটি টাকা। বরাদ্দ যাই হোক না কেন, তা কোন খাতে কিভাবে ব্যয় হবে সেটা অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে। আর নয়তো এগুলি আসলে ফাইনালি শেষ পর্যন্ত গিয়া অন্যান্য বছরের মতো কোনো কাজে লাগবে না। এবার 500 কোটি টাকা কমানো হয়েছে বিদ্যুতের ভর্তুকিতে। তারপরও সর্বোচ্চ ভর্তুকি এখাতেই 9,000 কোটি টাকা। এরপর গুরুত্ব পেয়েছে করোনা ভাইরাসের কারণে ঝুঁকিতে পড়া খাদ্য নিরাপত্তা। অযৌক্তিক ব্যয় যৌক্তিক না করে বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ না নিয়ে এই যে ভর্তুকি বরাদ্দ করা তা গ্রহণযোগ্য নয়। এবার বাজেটে নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হয়েছে 6,000 কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়নে সুবিধা দেয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে জিডিপির প্রায় 25% যোগান দেয়া এসএমই খাতে। এসএমই থেকেই আবার কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, সেই জন্য এসএমই যাতে এই সুবিধাটা ভোগ করতে পারে আমরা বিসিসিআই থেকে সেই চেষ্টাটাই করছি। এবারের বাজেটে থোক বরাদ্দের 16,000 কোটি টাকার মধ্যে করোনা পরবর্তী ধাক্কা সামলাতেই ব্যয় করা হবে 10,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এবার আমি কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মানব পাচারের নতুন রুটের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। লিবিয়ায় পর এবার স্পেনে অবৈধ মানব পাচারের তথ্য হাতে পাওয়ার দাবি করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে তারা জানান, মানব পাচার চক্রের
মূল 3 গ্যাংস্টারকে টার্গেট করে তদন্ত চলছে। সম্প্রতি মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশ থেকে স্পেনে মানব পাচারকারী চক্রের 5 জনকে গ্রেফতার করে সংস্থাটি। তারা জানায় এদের বাংলাদেশ থেকে দিল্লি, দুবাই, আলজেরিয়া, মরক্কো হয়ে স্পেনে নিয়ে যাওয়া হয়। তাদের উপর চলে নির্মম নির্যাতন। এছাড়া প্রতিটি জায়গায় জিম্মি করে মুক্তিপণ নেওয়া হয়। যারা মুক্তিপণ দিতে পারেন না তাদের হিউম্যান অর্গান ট্রাফিকারদের হাতে তুলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে, যাদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না। আলজেরিয়ায় ওখানে আটক করার পরে তাদেরকে মরুভূমি পথে বা পাহাড়ি পথে দুর্গম রাস্তা দিয়ে তাদেরকে মরক্কো পুশ করা হয়। এই মরক্কো থেকে যারা সার্ভাইভ করতে পারে তাদের আবার মুক্তিপণ নিয়ে তারপরে নৌপথে ভূমধ্যসাগর দিয়ে তাদেরকে স্পেনে প্রেরণ করা হয়। সিআইডি জানায় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু হলে অনেকে পরিচয় বা ঠিকানা পাল্টাচ্ছে। তবে নাম প্রকাশ না করলেও সিআইডির মূল টার্গেটে আছে 3 গ্যাং লিডার। সপ্তাহ আগে থেকে কাজ শুরু করেছি, তো ওই সময় যাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে মেইন গ্যাং লিডার হিসেবে আমরা চিহ্নিত করেছি, তারা দেশে থাকতেও পারে, দেশের বাইরেও থাকতে পারে। শুধুমাত্র দেশে বা অ্যারেস্ট হতে হবে এমন কোনো কথা নাই। তো আমাদের যে এজাহারগুলো আছে এবং এজাহারের যে মূল যারা ব্যক্তি যারা এই মানব পাচারের সাথে জড়িত, আমরা টার্গেট করেছি তাদেরকে। সম্প্রতি কুয়েতে আটক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের তথ্য অনুসন্ধান শুরু করেছে সিআইডি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জীবন ও অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। করমুক্ত আয় সীমা 3 লাখ টাকা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ। চরম দৈন্যদশার পরও অবহেলিত স্বাস্থ্য খাত, মাস্কের চুরি ধরল এনএসআই। কৃষি ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব। কমছে স্বর্ণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। খরচ বাড়বে অনলাইন কেনাকাটা, ফোন আলাপ ও ইন্টারনেট ব্যবহারে। দেশে করোনায় আজও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,187। 24 ঘন্টায় সুস্থ প্রায় 850। এই ছিল রাতের সময়ে আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।